ফালাক স্বাদের চুলে আঙ্গুল চালাচ্ছে, হাত কাঁপছে। স্বাদের ওই পাথরের মতো শীতল চেহারার দিকে তাকালেই ফালাকের বুক ধক করে ওঠে। স্বাদ চোখ বুজে আছে কিন্তু চোয়াল শক্ত হয়ে আছে। স্বাদ হুট করেই চোখ না খুলে কর্কশ গলায় বলল, হাত থামালি কেন? বলেছি থামাতে। ফালাক ভয় পেয়ে দ্রুত আবার আঙ্গুল চালাতে শুরু করলো। নিচু স্বরে কাপা গলায় বলল, না, আমি আসলে দেখছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন কিনা। স্বাদ হুট করে ফালাকের একটা হাত শক্ত করে ধরলো। ফালাক ভয়ে আধমরা হয়ে গেল। মনে হলো এই বুঝি স্বাদ আবার রেগে উঠবে। আমার ঘুম আসা না আসা নিয়ে তোকে ভাবতে হবে না, যা বলেছি তাই কর। ফালাক খুব সাবধানে স্বাদের মাথা টিপে দিচ্ছে। স্বাদ সরাসরি ফালাকের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত শীতল গলায় বলল, সেদিন তো অনেক সাজগোজ করে নিচে ঘুরছিলি, খুব শখ জেগেছিল সাজার, এখন এই মুখটা আমার ফ্যাকাশে হয়ে আছে কেন? ছোট চাচি জোর করেছিলেন তাই? স্বাদ কথা কেড়ে নিয়ে রুক্ষস্বরে বলে, চাচি জোর করলে বিষ খেতে বললে খাবি? নিজের কোনো বুদ্ধি নেই? কাল থেকে যেন তোকে এই রুমের বাইরে বেশি না দেখি, সারাদিন এখানেই থাকবি। ফালাক আবার মাথা নিচু করে মাথা টিপতে লাগলো। স্বাদ আবার চোখ বুজে ফেললো। ফালাক এক মনে স্বাদের মাথায় আঙ্গুল চালিয়ে যাচ্ছে। স্বাদের ভারী নিঃশ্বাসের শব্দ বুঝিয়ে দিচ্ছে যে গভীর ঘুমে আচ্ছন্ন সে। স্বাদ ঘুমিয়ে পড়লে ফালাক একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। স্বাদের রক্তবর্ণ চোখ আর রুক্ষ চাহনি থেকে এই কটা মুহূর্তেই মুক্তি ফালাকের জন্য অনেক বড় পাওয়া। খুব সাবধানে স্বাদের কপাল থেকে হাত সরিয়ে নিল। পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে নিচে রান্নাঘরের দিকে চলে গেল। এই রান্নাঘরে তখন স্বাদের মা আর মেজো চাচি দুপুরের খাবারের তোড়জোড় করছে। ফালাককে রান্নাঘরে ঢুকতে দেখে স্বাদের মা অবাক হয়ে হাতের কাজ থামালেন। আরে ফালাক, তুমি এখানে কেন মা? স্বাদ তো ওপরে অসুস্থ ও একা আছে, তুমি এখানে কেন এলে? ফালাক সবজি কাটার বটিটা বের করতে করতে ম্লান হেসে বলল, উনি ঘুমিয়ে পড়েছেন মা। সে কি কথা? ও অসুস্থ মানুষ, কখন জেগে উঠে তোমাকে ডাকবে তার তো ঠিক নেই। স্বাদের মা একটা দীর্ঘশ্বাস ফেলে মেজো চাচির দিকে তাকালেন। বাড়ির সবাই জানে ফালাকের স্বভাবটা কেমন। মেয়েটা এক মুহূর্ত বসতে জানে না। স্বাদের মতো পাথরের মতো শক্ত আর মেজাজি স্বামীর সেবা করার পাশাপাশি সে বাড়ির প্রতিটি কোণের খেয়াল রাখে। কে খেলো, কার ওষুধ বাকি থাকলো, রান্নাঘরের মশলা ফুরিয়ে গেল কিনা, সবই তার নখদর্পণে। স্বাদের মা মনে মনে ভাবলেন, এই এতে মেয়েটাই আমার বাড়ির লক্ষ্মী। আমার ছেলেটা যে কেন ওকে এত কষ্ট দেয় জানে। ফালাককে এখন নিষেধ করে লাভ নেই, সে তার নিজের কাজ করেই যাবে। ফালাক খুব নিপুণ হাতে মাছ কাটছে, সবজি করছে। কাজ করার সময় মুখটা খুব শান্ত দেখায়, যেন কাজের মাঝেই ও নিজের সব দুঃখ ভুলে থাকতে চায়। মেজো চাচি ফিসফিস করে স্বাদের মাকে বললেন, ভাবি মেয়েটা কিন্তু অদ্ভুত। স্বাদের এই পাগলামিও সহ্য করে কি করে কে জানে। ফালাক সব শুনতে পাচ্ছে কিন্তু ও কোনো উত্তর দিল না। ও জানে স্বাদের এই শাসনার রুক্ষতা ওর ভাগ্যের লেখন। শুধু মনে মনে চাইলো স্বাদ যেন সুস্থ হয়ে যায়। মীরার সামনে ফাইনাল পরীক্ষা, তাই সারাদিন ঘরের দরজা বন্ধ করে বইয়ে মুখ গুজে পড়ে। মীরার রুমের দরজায় হালকা টোকা দিয়ে ফালাক ভেতরে ঢুকলো। দেখলো মীরা টেবিলের উপর ঝুঁকে পড়ে খুব মনোযোগ দিয়ে অঙ্ক করছে। পড়ার চাপে মেয়েটার চেহারা শুকিয়ে গেছে। ফালাক পাশে গিয়ে মীরার চুলে আলতো করে হাত রাখলো। মীরা, অনেকক্ষণ তো হলো, এবার একটু ওঠো, খেতে চলো। মীরা মুখ না তুলেই একটা দীর্ঘশ্বাস ফেললো। কলমটা খাতার ওপর থেকে ফালাকের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, ও ভাবি, অঙ্কগুলো কিছুতেই মিলছে না, মাথার ভেতর সব জট পাকিয়ে যাচ্ছে আর শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ করছে। মীরা ফালাকের হাতটা ধরে নিজের গালের ওপর রাখলো। এ বাড়িতে ফালাকই একমাত্র মানুষ যার কাছে মীরা নিজের মনের সব ক্লান্তি প্রকাশ করতে পারে। তুমি এখানে কেন ভাবি? ভাইয়া কি ঘুমিয়েছে? ওই বাঘের খাঁচা থেকে বেরোতে দিলে তোমাকে? ফালাক একটু ম্লান হাসলো। স্বাদের কথা উঠলে ফালাকের বুকের ভিতরটা এখনো কেমন সংকুচিত হয়ে আসে। হ্যাঁ, উনি ঘুমিয়েছেন, শরীরটা খুব দুর্বল তো, তাই করা ওষুধের ঘুমে আচ্ছন্ন। তুমি চলো নিচে, মা খাবার নিয়ে বসে আছেন। পরীক্ষার সময় মতো না খেলে মাথা কাজ করবে না। মীরা টেবিল থেকে উঠতে উঠতে বলল, ভাইয়া যে কেন এত রাগ করে জানো ভাবি? ভাইয়াকে ওভাবে পড়েছিল শুনে আমাদের সবার কি যে খারাপ লাগছিল। আর তুমি তো সারাদিন কেঁদেই কাটিয়ে দিলে, অথচ ভাইয়া জেগে উঠে প্রথম কাজটাই করলো তোমাকে বকা দেওয়া। ফালাক মীরার কথায় কান দিল না। মীরার পড়ার টেবিলটা গুছিয়ে দিতে দিতে বলল, উনি অসুস্থ মীরা, অসুস্থ মানুষের উপর রাগ করতে নেই। আর তাছাড়া উনি তো এমনই, এটা তো নতুন কিছু না। তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিচে আসো। মীরা ফালাকের দিকে এক পলক তাকিয়ে মনে মনে ভাবলো, ভাবিটা এত ভালো কেন? ভাইয়া এত কষ্ট দেয় তবু এক মুহূর্তের জন্য ভাইয়ার উপর কোনো অভিযোগ নেই। মাঝে মধ্যে মনে হয় ভাইয়ার এই বিষাক্ত রাগের একমাত্র প্রতিষেধক বোধ হয় আমার এই শান্ত ভাবিটাই। সব সামলে ফালাক নিজের রুমে ফিরে এলো। স্বাদ তখনও গভীর ঘুমে। ফালাক আলমারি থেকে একটা কমলা রঙের শাড়ি বের করে নিল। শরীরটা কেমন ভারী হয়ে আছে ওর। আধা ঘন্টা পর বাথরুম থেকে বেরিয়ে এলো ফালাক। কমলা রঙের শাড়িটাই অদ্ভুত স্নিগ্ধ আর সতেজ দেখাচ্ছে, ঠিক যেন বিকেলের মিষ্টি রোদ এসে পড়েছে। ভেজা চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া, সেখান থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে পিঠের ওপর। ফালাক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটা শুকনো তোয়ালে দিয়ে চুল ছাড়তে শুরু করলো। ঠিক তখনই সেই ছাড়ার ছাপটাই চুলের কয়েক ফোঁটা ঠান্ডা জল ছিটকে গিয়ে পড়লো স্বাদের মুখের ওপর। হিমশীতল জলের স্পর্শে স্বাদের
সাদের ঘুমটা পাতলা হয়ে এলো, খুব ধীরে চোখ মেললো, কিন্তু পুরোপুরি চোখ না খুলে আধো আধো দৃষ্টিতে সামনে তাকায়। সাদের চোখের সামনে তখন এক মায়াবী দৃশ্য। কমলা রঙের শাড়িতে ফালাককে অবিকল এক অপার্থিব পরীর মতো লাগছে। ভেজা চুলে জলের কণাগুলো আয়নায় আলোয় চিকচিক করছে। ফালাকের শান্ত আর সুপ্রতিভ রূপ দেখে সাদ এক মুহূর্তের জন্য সব ভুলে গেল। বুকের ভেতরটা হঠাৎই শান্ত হয়ে এলো। How can someone look so pure after all that? She is like the orange glow of a setting sun, calm and beautiful. Want to freeze this moment forever. এত সব কিছুর পরেও কেউ এতটা পবিত্র দেখাতে পারে কিভাবে? যেন অস্তগামী সূর্যের কমলা আভা, শান্ত আর অপরূপ সুন্দর। আমি চাই এই মুহূর্তটাকে চিরদিনের জন্য থামিয়ে রাখতে, এই মুহূর্ত শেষ না হোক। সাদ লুকিয়ে ফালাকের প্রতিটি নড়াচড়া দেখছে। ফালাক শাড়ির আঁচলটা ঠিক করে কাঁধে রাখলো। বারবার মনে হলো কেউ ওকে দেখছে। ফালাক পূর্ণ দৃষ্টিতে বিছানার দিকে তাকাতেই সাদ চট করে চোখ বন্ধ করে ফেললো। এমন একটা ভান করলো যেন গভীর ঘুমে আচ্ছন্ন, কিছুই দেখেনি। ফালাক কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে থেকে সরে এলো। সাদ তখনও চোখ বন্ধ করে আছে। হৃদস্পন্দন তখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দ্রুত বইছে। ফালাক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো সামলে নিল। আয়নায় সাদের প্রতিফলন দেখে মনে হলো অনেকটা সময় হয়ে গেছে, ওষুধের সময় পেরিয়ে যাচ্ছে, খালি পেটে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ফালাক ইতস্তত করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। কমলা শাড়ির আঁচলটা আঙ্গুলে জড়িয়ে খুব নিচু স্বরে ডাকলো, শুনছেন? দুইবার ডাকার পর সাদ খুব ধীরে চোখ মেললো। ফালাক সাদের চোখের দিকে তাকিয়ে একটু অস্বস্তিতে পড়ে গেল। চোখ সরিয়ে নিয়ে দ্রুত বলল, আপনার ওষুধের সময় হয়েছে, আপনি একটু উঠে বসেন, আমি খাবার আর পানি নিয়ে আসছি। ফালাক যেমনই ঘুরে দাঁড়িয়ে চলে যেতে চাইলো, অমনি সাদের বলিষ্ঠ হাতটা খপ করে ফালাকের কবজি ধরে ফেললো। ফালাক কিছু বুঝে ওঠার আগে সাদ এক হ্যাঁচকা টানে বিছানায় নিজের বুকের উপর আছড়ে ফেললো। ফালাক আতঙ্কে একটা ছোট চিৎকার করে উঠলো, কিন্তু সাদের হাতের বাঁধন থেকে বেরোতে পারলো না। সাদ এক হাত দিয়ে ফালাকের কোমর জড়িয়ে ধরলো, আর অন্য হাতে ফালাকের ভেজা চুলের গোছাগুলো ছড়িয়ে দিল। ফালাকের শরীর থেকে সুগন্ধ আর ভেজা চুলের স্নিগ্ধ ঘ্রাণ সাদের মস্তিষ্ককে যেন অবশ করে দিচ্ছে। ফালাকের কাঁধের ওপর থেকে কমলা রঙের আঁচলটা সরিয়ে দিয়ে গ্রীবায় মুখ ডোবালো। ফালাকের সারা শরীরে এক তীব্র শিহরণ খেলে গেল। আপনা আপনি চোখের পাতাগুলো বন্ধ হয়ে এলো। সাদ নেশাতুর হয়ে আরো এগোতে চাইলো। তখনই ফালাক হুট করে ডোকরে কেঁদে উঠলো। কান্নার শব্দে সাদের ঘোর কেটে গেল। সাদ থমকে গিয়ে মাথা তুলে ফালাকের দিকে তাকালো। ফালাকের গাল বেয়ে নোনতা জল গড়িয়ে পড়ছে। কাঁদছিস কেন? ফালাক কোনো উত্তর দিল না। নিজেকে সাদের বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে বিছানার অন্য পাশে গিয়ে বসলো। দুই হাঁটুতে মুখ গুজে অঝরে কাঁদতে শুরু করলো। সাদের বুকের ভিতরটা হঠাৎই খালি হয়ে গেল। ফালাক কান্না ভেজা গলায় বলল, এই গত দুটো দিন আমি কিভাবে কাটিয়েছি? আপনি জ্ঞান ফেরার পর আমাকে কি নিষ্ঠুর অপবাদ দিলেন? আপনি কিভাবে পারলেন বলতে যে আমি আরিয়ানকে বিয়ে করবো? সাথে নিশ্চুপ হয়ে বসে রইল। ফালাক বুক ছেড়ে হাহাকার নিয়ে আবার বলল, আপনি ছাড়া অন্য কাউকে আমি স্বামী হিসেবে ভাবতে পারি না। আপনি আমাকে মারেন, কার্টুন ঘরে বন্দি করে রাখুন, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার চরিত্রে কলঙ্ক দেবেন না। আপনি ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার কাছে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক, অথচ আপনি সেসব অনায়াসে আমাকে বলে দিলেন। সাদ ফালাকের প্রতিটি শব্দ নিজের কলিজায় গিয়ে বৃদ্ধে অনুভব করলো, জানে ভুল করেছে। সাদ কিছু না বলে ফালাককে জড়িয়ে ধরলো। সাদের বুকের স্পর্শ পেতেই ফালাকের কান্নার গতি আরো বেড়ে গেল। নিজেকে ছাড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করলো না, বরং তপ্ত মরুর বুকে তৃষ্ণার্ত চাতক যেমন জলের খোঁজ পায়, ফালাকও তেমনি সাদের বুকে নিজের আশ্রয় খুঁজে নিল। সাদ ফালাককে নিজের দিকে ঘুরিয়ে সজোরে বুকের সাথে মিশিয়ে নিল। সাদের এক হাত ফালাকের ভেজা চুলে আর অন্য হাত ওর পিঠকে আগলে রেখেছে। ফালাক ডুকরে কেঁদে উঠে সাদের টি শার্টটা খামছে ধরলো। গত কয়েকদিনের সবটুকু বিষাদ, অপমান আর হাহাকার আজ এই কান্নার স্রোতে ধুয়ে যাচ্ছে। আপনি বড্ড নিষ্ঠুর, বড্ড নিষ্ঠুর। আমাকে মারলেও আপনি এত কষ্ট পেতেন না যতটা আপনার এই কথাগুলোই পেয়েছি। আমাকে মারলেও আমি এত কষ্ট পেতাম না যতটা আপনার এই কথাগুলোই পেয়েছি। সাদ ফালাকের মাথার উপর নিজের থুতনি ঠেকিয়ে চোখ বুজে রইল। চোখ দুটো আজ জ্বালা করছে। সাদ ফালাকের কপালে খুব আলতো করে নিজের ওষ্ঠাধর ছোঁয়ালো। দীর্ঘক্ষণ পর গলা দিয়ে শুধু একটা শব্দই বেরোলো, ফালাক। এই ডাকের ভেতরে কতটুকু আকুতি ছিল তা ফালাক নিজের হৃদস্পন্দন দিয়ে অনুভব করতে পারলো। আরো শক্ত করে সাদকে জড়িয়ে ধরলো, যেন আজ মুক্তি নয়, এই বিষাক্ত মায়ার ভেতরে সে আজীবন বন্দী থাকতে চায়।